আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার চ্যানেলের দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। এনসিপি কোন নাটক করছে আর আমেরিকার নতুন চাল, প্রশ্নবোধক দুটোই আপনার। আসলে দুটো কাজই আমাদের জন্য প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, আপনি দেখেছেন, যেটা আপনি আমাকে যে প্রশ্নটা দিয়ে শেষ করলেন আর কি, আপনি বললেন যে দক্ষিণ প্লাজা আইনগত বাধা নেই। পৃথিবীতে আইনের সবকিছু লেখা থাকে না। আইনে কিন্তু বাধা নেই যে উপর দিকে থুতু দিবেন আপনার গায়ে পড়বে, আইনে কিন্তু এটা বাধা নাই। আইনে কিন্তু এটা বাধা নাই যে আপনি নিজেই ইচ্ছা করে এই গাছ থেকে লাফ দিলেন, আপনার যেটুকু সীমাবদ্ধতা আপনি 12 ফিট 15 ফিট থেকে লাফ দিতে পারবেন। আইনে কিন্তু বাধা নাই যে আপনি 30 ফিট থেকে লাফ দেন, কিন্তু আপনি কিন্তু লাফ দিলে মাজাটা ভেঙে যাবে আপনার। আইনে কিন্তু বাধা নাই যে আপনি, আইনে কিন্তু এটা বলা নাই যে আপনি রাস্তায় কুকুরকে খাওয়াবেন ইচ্ছা করে, বা আপনি আইনে কিন্তু এটাও বাধা নাই যে আপনি কিন্তু 1000 লোককে খাওয়াবেন। বাধা নাই আপনার। তো বাধা নাই যেগুলো, ভালো কাজগুলো কেন আমরা করি না? আমরা তো দেখলাম না যে আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে একটি হাসপাতাল বানালো, যেটা চায়না ঘোষণা করেছিল যে তারা একটা হাসপাতাল বানাবে, সেটাই তারা করতো। তাহলে আমাদের ভারতের এই যে ভারত বয়কট ভারতে যাওয়া আমাদের প্রয়োজন ছিল না, আমরা হাসপাতালে আমরা চিকিৎসা করতাম। সেগুলো কিন্তু আমরা করতে দেখি না। আমরা কি করতে দেখলাম? আবার জামাতের এক নেতা বলেছে যে বিয়া শাদী হয় সমস্যা নাই, তো ওইখানে এটা হইলে কি সমস্যা? বহুত সমস্যা আছে, বহু সমস্যা আছে। সব সমস্যা তো আইনে লেখা থাকে না, সমাধানও আইনে লেখা থাকে না। এখন আমাদের গ্রামের একটা কথা আছে যে এ গায়ের মন্ডল ও গায়ে কি, আনছো ঘোড়া বাতর দিয়ে নাও। মানে তোমার ঘোড়া তুমি রাস্তা দিয়ে যাবা, আমার ক্ষেতের আইল দিয়ে আমার গায়ের মাথা পড়ে যাবে, তুমি না। এটা গ্রামের প্রচলিত একটা শব্দ, কিন্তু যে এ গায়ের পাতা বড় গায়ের কি, আনছোর ঘোড়া বাতর দিয়ে নি, মানে যে পথ সোজা পথে যাও, তুমি ক্ষেতের ভিতরতে আসতে পারবো না যদি আমার গ্রামে মাতাব্বর না হও। তো এরা যারা করলো, মাতাব্বরকে নিজের ক্ষেতের উপর দিয়ে যাইতে দিল 7 সমুদ্র 13 নদীর পারে। এখন তাদের আমেরিকা খুব ভালো হয়ে গেছে। আসলে এটা কেন করেছে জানেন? এরা তো আমেরিকাতে চলে গিয়েছিল, এরা ইরানে চলে গিয়েছিল, ইরানের জানাজায় অংশগ্রহণ করেছে, তেহরানের কসাই খোমেনির জানাজায় অংশগ্রহণ করেছে। কোন খোমেনি? যে খোমেনিকে তাদের দোস্ত আমেরিকা মেরে ফেলেছে, সেই খোমেনি। তারপরে চাইনাতে গিয়েছিল চুক্তি করতে, কিছু করতে পেরেছে, অনেকগুলি করতে পারে নাই। তো এগুলো কভার করার জন্য তারা এই কাজটা করেছে, আর কোনো জায়গা ছিল না এটা পালন করার। আমরা তো বলি নাই তারা পালন করবে না, পালন করুক, কিন্তু সরকারি উদ্যোগে কেন? সরকার সেখানে গিয়ে ভাষণ দেয়। কালকে যদি বাংলাদেশে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়, ওইখানে দিবে করতে? জিজ্ঞেস করেন তো তাদের। কালকে রাশিয়ার স্বাধীনতা দিবস পালন করতে ওইখানে যাইতে দিবে? তারা দিবে না। তার মানেই তো বোঝা গেল দাল মেকুস কালা হায়। তারা ওখানে আমেরিকাকে বোঝাইলো, আমরা আপনার কাছে মুসলেখা দিয়ে আসছি, হে মহান প্রভু আমেরিকা, তোমার কাছে মুসলেখা দিয়ে আসছি, আমরা তোমারই আছি, তুমি ইরানে গিয়েছি বলে রাগ করো না, চাইনাতে গিয়েছি বলে রাগ করেন, এটা বোঝানোর জন্য। মানে বাংলাদেশ, আপনি তো ওইটা দেখতেছেন, বাংলাদেশের সরকার কত নত জানু, বাংলাদেশের বিরোধী দল কত নত জানু, তার সর্বশেষ প্রমাণ হইল যে ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষের নাম রাখা হয়েছে, তাকে আজ পর্যন্ত কুরবানি দেওয়া নেই, জামায়া ধরে তারা পালতেছে। এত ভীত, এত সন্ত্রস্ত, এত চিন্তিত এই বাংলাদেশের আমেরিকান গোলামেরা। এটা হওয়াটাই স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই তাদের স্বাভাবিক। কারণ আপনি যদি যার গোলামি করার জন্য এসেছেন, যার কথায় আপনি ক্ষমতা পেয়েছেন, তার গোলামি তো আপনাকে করতেই হবে। আমি আপনার কাছে দাসখত দিয়ে এসেছি, তারপর আমি আপনার 2 প্রতিবেশী আছে যাদের সাথে আপনার সম্পর্ক ভালো না, সেই বাড়িতে গিয়েছি, এখন আসিয়া তো আমাকে প্রমাণ করতে হবে যে আমি আপনারই আছি। তারা ইরানে গিয়েছে, চাইনাতে গিয়েছে, সেটার বিরোধিতা প্রমাণ করার জন্যই তারা ওইখানে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছে। এগুলো আমরা বুঝি। তবে এর মাধ্যমে বোঝা গেল যে মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি এখন যেভাবে মাথাছেড়া দিয়ে উঠেছে, এর পিছনে যে কাদের ইন্ধন, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দিনে দিনে। অদ্ভুত ব্যাপার, শুধুমাত্র বামপন্থী, তাও সব বামপন্থী না, কমিউনিস্ট পার্টি ছাড়া কেউ এটার বিরোধিতা করে। এখন জুনায়েদ সাকি কোথায়, মহান বিপ্লবী? আমরা এখন জুনায়েদ সাকিকে নীরব দেখলাম, কোনো কথা নেই, সরকারে আছে, তার সরকারি সেখানে গিয়ে ভাষণ দেয়। এটা হাস্যকর। বাংলাদেশের মানুষ এগুলো দেখতেছে আর হাসতেছে, বিশ্ব এগুলো দেখতেছে আর হাসতেছে। জি, ধন্যবাদ।
ভাই, আজকে দেখলাম শেখ হাসিনাও বললেন যে আমেরিকা বাংলাদেশে হিজড়া এবং সমকামীদের কেউ পর্যন্ত কিনে নিচ্ছিল তার সরকারকে ফেলার জন্য। এই কিনে নেওয়া কি শুধু ওয়ান টাইম ছিল, যে শুধুমাত্র শেখ হাসিনার পতনটাই হবে, নাকি এদের আরো এজেন্ডা আছে? যাদেরকে কিনছিল আমেরিকা, ডলার দিয়ে কিনছিল, 37 মিলিয়ন ডলার দিয়ে, এটা তো মানে একটা প্রজেক্ট বেস না যে শেখ হাসিনা পতনের পরে এদের কাজ শেষ। এই দালালদের আর কি কি ক্ষেত্রে আমেরিকা ব্যবহার করতে পারে? এটা আসলে আপনি ঠিকই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই বলেছে। এদের কাজ তো শুধু এখানে এক জায়গাতে থেমে থাকবে না। যারা গোলামি করে অভ্যস্ত তারা তো গোলামি করতেই থাকবে, যারা গোলামি করতে অভ্যস্ত তারা তো গোলামি করেই চলবে, করতেই থাকবে, থামবে না তারা। আর পাশাপাশি আমেরিকা তো এত বোকা নয়, শুধু আমেরিকা না, এদেরকে যারা ব্যবহার করেছে তারা বিভিন্ন প্রজেক্টে আবার মিশনে কাজে খাটাবে, নিঃসন্দেহে এটা কাজে খাটাবে, তারা তো বসে থাকবে না। বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা, দেশ বিরোধী শক্তিরা যেভাবে কাজ করেছে, এই সরকারকে পতন ঘটিয়েছে, তারা বসে থাকবে না, এই সরকারকে ঠেকানোর কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতে আরো কি কি তাদের পরিকল্পনা আছে আমরা তো জানি না, তবে তাদের বসিয়ে রাখবে না। কারণ যে একবার কামলা দেওয়া শিখেছে, যে একবার কামলা নেওয়া শিখেছে, সে কামলা নিতেই থাকবে, আর যে কামলা দেওয়া শিখেছে সে কামলা দিতেই থাকবে, কোনো সন্দেহ নেই। তাদেরকে অন্যান্য কাজে ব্যবহার করা হবে, এবং আমরা সেটা দেখতেছি। এখন ভিন্ন খাতে হয়তো ভিন্ন রঙে তারা আসবে, এই মানুষগুলোকে ভিন্ন রঙে নিয়ে আসবে। জি, অবশ্যই তাদের খাটাবে। ফরিদ, এনসিপি একটা দীর্ঘ পদযাত্রার প্রোগ্রাম দিল, এবং সেই পদযাত্রার প্রথম অনুষ্ঠানেই দেখলাম যে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তো ওই যে যত দোষ নন্দ ঘোষ, দেখলাম যুবলীগের বা ছাত্রলীগের 2 জন অ্যারেস্ট হয়েছে। তো গত 2 বছরে আওয়ামী লীগকে তো ওই ওই অর্থে ফিল্ডে দেখা যাচ্ছে না, তাদের ওইরকম কোনো আর বা ভাঙচুর, জ্বালাও পোড়াও সেগুলোও আমরা দেখিনি। তো এই এনসিপি এই সময় যে পদযাত্রা কর্মসূচিটা দিল, তারা কি মাথায় রেখে দিচ্ছে যে আসলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, বা এগুলোর তাৎপর্য কি হতে পারে রাজনীতিতে? কেউ কেউ তো মনে করতেছে এনসিপিরা নিজেরাই করেছে, কেউ মনে করতেছে সরকার ঘটিয়েছে, কেউ মনে করতেছে এনসিপি এটা ঘটিয়েছে যাতে তারা নিরাপত্তা পায়। কারণ তাদের এই মুহূর্তে আর তার মামুরা, মানে জলপাই রঙের মামুরা তাদের পাহারা দিচ্ছে না, পুলিশ তাদের পাহারা সরকার তাদের দিচ্ছে না, একটা সলভ করার জন্য করেছে। আবার কেউ বলেছে তারা আক্রান্ত তো হবেই। তো আমার ভাবির পোলারা তো আক্রান্ত হবেই, তারা বাংলাদেশে যে সন্ত্রাস, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা তো যে কোনো জায়গায় আক্রান্ত হবে, জনগণের মুখোমুখি তাদের হতেই হবে। তো তারা তো এইভাবে কয়দিন চলবে? পাহারা দিয়ে তো ভাই রাজনীতি হয় না। সেনাবাহিনীতে আপনি আমি আমরা দেখেছি 9 বছর টিকতে পেরেছিল, তারপর তো তার পতন ঘটেছে। 9 বছর উপরে তো থাকতে পারেনি। সেনাবাহিনী দিয়েও তো 9 বছর উপরে থাকা যায় নাই। তো এটা তো ঠিকা দিয়ে সেনাবাহিনী কেমনে চলবে? চলতে পারবে না। আমার ভাবির পোলারা যে কাজটা তারা করেছে, এখানে ছাত্রলীগের খায় দেয় কাজ নাই যে এনসিপির ওখানে গিয়ে আমরা, এনসিপি কে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে? ছাত্রলীগ এনসিপি কে তারা কি আওয়ামী লীগকে এনসিপি কে প্রতিদ্বন্দ্বী মনে করে? এরা হলো জামাতের বি টিম, সি টিম, ডি টিম। এদেরকে কি আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী মনে করে তাদের সাথে যাবে? কারণ যখন জামাত উচ্ছেদ হয়ে যাবে, বিএনপি সরকার থেকে পদের তো হাওয়াতে খুঁজে পাওয়া যাবে না, হাওয়ায় মিশে যাবে, হাওয়ায় মিঠাই মতো। তো বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের প্রতিদ্বন্দ্বী মনে করবে কেন? বরং যদি এটা জামাতের সাথে সংঘর্ষ হইতো, বিএনপির সাথে হইতো, তাহলে কিছুটা বিশ্বাসযোগ্য যে আসলে তারা প্রতিরোধ করলো কিনা। তো প্রতিরোধ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এইভাবে পরে পরে মার খাবে। আজকে তো জানেন যে আশোক বলেছে যে 61 জন জেলখানায় হত্যা হয়েছে, তার মধ্যে গিয়ে দেখবেন 50 জনই আওয়ামী লীগের লোক। তো এরা তো পরে পরে মার খাবে না, এরা তো পরে পরে এইভাবে নির্যাতিত হবে না, তারা তো একসময় দাঁড়াবেই। আর এরা যখন দাঁড়িয়ে যাবে তখন আমার এই ভাবির ছেলেরা এনসিপি কেন, বিএনপি জামাত কেন, সেনাবাহিনী বেড়াকে গিয়ে পালাইতে হয় তাদের? এটা তো ঘটবেই। সামনে তো আমার ধারণা, সামনে হরতাল আসবে, আন্দোলন আসবে, অবরোধ আসবে, এটা আমার ধারণা। জি, বাংলাদেশে গত 1 সপ্তাহে 3 জন নারী খুব আক্রান্ত হয়েছেন, মোটামুটি জাতীয় হয়ে পরিচিত নারী। একজন হলেন মেহের আফরোজ শাওন, আপনি পুরো ঘটনাটা জানেন। আরেকজন হলেন মাহিয়া মাহি, জি, চলচ্চিত্রের নায়িকা। আর জি। আরেকজন হলেন, উনি রাজনীতি অঙ্গনের নীলুফার চৌধুরী মনি। 3 জনকে 3টা বিষয়ে আক্রান্ত করা হয়েছে, এবং তাদেরকে নিয়ে ট্রল, তাদেরকে নাক মুখ ফাটায় দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা, মানে বিতিকিচ্ছিরি এক কাণ্ড। এইগুলার কি থামার বাংলাদেশের কোনো লক্ষণ নাই? থামবে না? মানে এই যে মব সংস্কৃতি, কেন? মেয়েদেরকে। এরা যদি, যারা এখন ক্ষমতায় বা যাদের সহায়তায় এই সরকার ক্ষমতায় এসেছে,
তারা তো নারী বিদ্বেষীদের সহায়তায় ক্ষমতা এসেছে, মুক্তিযুদ্ধ বিরোধীদের সহায়তায় ক্ষমতা এসেছে। এরা তো নারীদের নিয়ে ট্রল করবেই, সেটা মেহের আফরোজ শাওন হোক, সেটা মাহি হোক, আর সেটা ব্যারিস্টার রুমিন ফারহান হোক। তারা তো নারীদের বিরুদ্ধে কথা বলবে, কাজ করবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এগুলো বলে কি তারা ঠেকিয়ে রাখতে পারবে? আর আপনি যেটা বললেন যে মব সন্ত্রাস বন্ধ হবে কিনা, এটা তো বন্ধ হবে না, কারণ ওয়াকার সাহেব নিজেই চাচ্ছেন এটা হোক, তার ছত্রছায়া এগুলো হয়, বিএনপি চাচ্ছে এগুলো হোক, জামাত চাচ্ছে এগুলো হোক, তো ছত্র ছায়া দিচ্ছে তার জন্য হচ্ছে। নাহলে কে এটা প্রকাশ্যে বলতে পারে একজন নারীর কথা, যে তাকে যদি আপনি কি জুতা পেটা করতে পারলে 1 লাখ, রক্ত ঝরাতে পারলে 2 লাখ, এটা তো ফৌজদারি অপরাধ। আপনি তাদের কথা কি বলবো? সংসদে দাঁড়িয়ে এক ফাত্রা মহিলাকে দেখলাম, আমি দুঃখিত এই শব্দের উচ্চারণ করতে, বললো যে শেখ হাসিনাকে সে ইলেকট্রিক শক দিতে চায়। এটা কোনো বক্তব্য হইতে পারে? তো সংসদে যদি বলে ইলেকট্রিক শক দেবে, আপনি তার ফাঁসি চাইলেও তো আমরা প্রতিবাদ করতাম না, আপনি তার বিরোধী চাইতেই পারেন। ইলেকট্রিক শক দেওয়া হবে, তার মানে তীব্র ঘৃণা, ক্ষোভ। কেন? কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির নেতা, এই জন্য তার এত ক্ষোভ, এটা আমরা বুঝি। তিনি কিন্তু জামাতের 71-এর পরাজিত শক্তিকে ইলেকট্রিক শক দিতে চান নাই। কাকে চেয়েছেন? শেখ হাসিনা। কি অপরাধ তার? কয়েকশো মানুষকে তিনি মেরে ফেলেছেন। যারা 30 লক্ষ মারলো তাদের ব্যাপারে কিন্তু তাদের বয়ান আমরা শুনি না। তো এগুলো আমরা মব করতেছে, ভায়োলেন্স করতেছে, সন্ত্রাস করতেছে, অরাজক পরিস্থিতি সৃষ্টি করতেছে, এগুলো বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতাতেই ঘটে। আমি বারবার বলে থাকি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া মন্দ কাজ তো দূরের কথা, আপনি একটা ভালো কাজও তো করতে পারবেন না। আপনি ভালো কাজ করে দেখেন তো, বড় কোনো ভালো কাজ আপনি রাষ্ট্রের মদত ছাড়া করতে পারবেন না, খারাপ কাজ তো পারবেনই না। পৃথিবীর যত খারাপ কাজ হয় বড় বড়, সবগুলোই রাষ্ট্রের মদত হয়, সম্ভবই না। আপনি গাছের পাতা ছিঁড়তে পারবেন না রাষ্ট্রের যদি পৃষ্ঠপোষকতা না থাকে, রাষ্ট্রের আস্কারা না থাকে। তার জন্য আম্মার জাম্মার শিবির জামাত এই কথাগুলো বলার দুঃসাহস তারা দেখিয়েছে। তাদের পরিবার তাদের আশ্রয় দিয়েছে, তাদের দল তাদের আশ্রয় দিয়েছে, সরকার এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে আশ্রয় দিয়েছে, আস্কারা দিয়েছে। তার জন্য এগুলো বলতেছে, বলবে যতক্ষণ তারা ক্ষমতা আছে এগুলো বলবে। আবার যখন উল্টো হয়ে যাবে তখন উল্টো হবে, তখন আবার আওয়ামী লীগের হেলমেটের নিচে এই আম্মারেরা পালাবে, ওটা আমরা জানি। জি, আপনার স্থানীয় সরকার নির্বাচনের মোটামুটি তারিখ ঘোষণা হয়ে গেছে। আওয়ামী লীগের লোকজনের কি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে মনে করেন? আমি মনে করি না তাদের সম্ভব, কারণ তাদের নির্বাচন করতেই দিবে না। কারণ হলো আওয়ামী লীগের মানুষজন যদি, আওয়ামী লীগের কোনো ব্যক্তি যদি নির্বাচন করে তাহলে সবাই ফেল করবে। কারণ এই 17-18 মাসে ডক্টর ইউনূস যা করে গেছে, 4 মাসে বিএনপি যা করেছে, মানুষ অসন্তুষ্ট। যে যতই গল্প করুক, গল্প এক জিনিস, রিয়ালিটি আরেক জিনিস। যদি এই মুহূর্তে আওয়ামী লীগ পন্থী মানুষ নির্বাচন অংশগ্রহণ করতে পারে, তাহলে তাদের জামানত হারানো হতে পারে। তার জন্য তাদের ইলেকশন করতে দিবে না, আসলেই তাদের আক্রমণ করা হবে, দিবেই না। তারা তো বলেছে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা নির্বাচন করতে দিবে না, তো ঘোষণা করা হয়েছে, তারা করতে দিবে না বলেছে তো। আর তারা পারবেও না, কারণ এরা ইলেকশন করলে ওরা পাশ করবে না, তাই তাদের যে প্রতিহত করবে বর্তমান সরকারে যারা আছে। তাই তাদের গত 2টা 15 আগস্ট কিভাবে পালিত হয়েছে আপনি দেখেছেন, বাধার পরেও বাধা বিঘ্নের মধ্যে দিয়ে। এইবারের 15 আগস্টের কি নতুন কোনো তাৎপর্য দেখা যাবে বা কোনো চেঞ্জ দেখা যাবে মনে হয়? এই সময় হয়তো ছাত্রলীগ আওয়ামী লীগ বিচ্ছিন্নভাবে কিছু 15 আগস্ট তারা পালন করবে, কিছু সংঘর্ষ হবে। সরকার তো এটা করতে দিবেই না। যদি করার সুযোগ পায় তাহলে তো সারা দেশে বিশাল প্রভাব পড়বে, এরা ভয় পেয়ে যাবে, করতে দিবে না তারা। আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বঙ্গবন্ধুর 15 আগস্ট তার শাহাদত বার্ষিকী বা শহীদ দিবস পালন করে শাহাদত বার্ষিকী পালন করার চেষ্টা তো করবেই, কিন্তু খুব একটা সফল হবে বলে আমার মনে হয় না, কারণ নির্যাতন নিপীড়ন করবে, এটা করতে দিবে না, সরকারও করতে দিবে না। এবং অদ্ভুত ব্যাপার, এই ব্যাপারে আমাদের দেশের সমাজের যারা সমাজপতি, বুদ্ধিজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ টু শব্দটি করেন না, অথচ প্রতিদিন লাখো লাখো শিশু বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে নির্মম ভাবে। আপনি দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার, যে তার মা বাবা মনে করেছে তার পাইলস হয়েছে, অর্থাৎ তার যদি ঘা হওয়ার আগ পর্যন্ত, মানে এদের বেহেস্তের কি লোভ রে ভাই। একজন বলাৎকার করে করে ঘা বানিয়ে বেহেস্তে যায়, আরেকজন ঘা হয়ে গেল তার মা বাবা মনে করে বেহেস্তে তো যেতে হবে। প্রেস কনফারেন্সে বলেছে এগুলো নাকি অতিশয়োক্তি। কত বড় হারে হারামজাদা এই বাংলাদেশের কৌমেলতি মৌলবীর গোষ্ঠী, কত বড় হারে হারামজাদা। মানে চরি পে চরি ফের বি সেনা জরি, মানে আকাম কুকাম তো করেছেই।
আকাম কুকাম করার পরে আবার বলে এটা নাকি অপপ্রচার। কত বড় বদমাইশেরা! আর বাংলাদেশের প্রশাসন নীরব, রাজনীতিবিদেরা নীরব, আইন এখানে নীরব, মানবাধিকার সংস্থা নীরব, শিশু অধিকারের সংস্থা এখন নীরব, সবাই নীরব। কারণ কি? কারণ ওটা মাদ্রাসা, ওখানে যাওয়া যাবে না। ওইখানে যদি ধ্বংস করে, ওখানে শুধু ছাত্র ছাত্রী নয়, ছাত্র ছাত্রীর মা বাবাকে নিয়েও ধর্ষণ এবং বলাৎকার করে, তবুও কিছু বলা যায় না। কারণ এক ধর্ম, মানে ধর্মটা যেহেতু, এই যে কার্ল মার্কস যে বলেছিলেন ধর্ম একটা আফিম, আর সর্বশেষ চাইনা যে বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। আমরা এর আগে দেখেছি, আপনার চ্যানেলও বলেছেন, অন্য চ্যানেলও দেখেছি, যে তার শিশুকে নির্যাতন করতেছে, সে বলে কোনো কমপ্লেইন করবে না। কারণ কি? কারণ ইসলাম খতরমে চলে যাবে। তাকে ভয় দিক, অনেকে বলছে তাকে ভয় দেখিয়েছে। আমার মনে হয় এগুলো বেশিরভাগ নীরব থাকে যে ধর্মের বদনাম হবে, কিন্তু এটা করে যে ধর্মের আরো বদনাম করতেছে, অর্থাৎ রোগটা যে আরো বাড়াচ্ছে। অর্থাৎ ক্যান্সারের রোগের একটা লেভেল থাকে, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয়, চতুর্থ। চতুর্থ স্টেজে গেলে পৃথিবীর কোনো ডাক্তার নাই তাকে রক্ষা করতে পারে। প্রথম স্টেজে গেলে আপনি কিউর হতে পারার সম্ভাবনা 90% বা 95। সেকেন্ড স্টেজে গেলে আপনাকে অন্তত দীর্ঘমেয়াদী বেঁচে রাখা যাবে। থার্ড স্টেজে গেলেও একটা সার্টেন টাইম পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখা যাবে। কিন্তু চতুর্থ স্টেজে গেলে কিন্তু আপনি আর বাঁচবেন না যদি রোগটা গোপন রাখেন। আমাদের মৌলবীরা মনে করতেছে এদের যে বলৎকারী রোগটাকে তারা গোপন করবে, কখনো ধর্মের ছায়ায়, কখনো রাষ্ট্রের ছত্র ছায়ায়, কিন্তু তারা জানতেছে না তাদের এটা কিন্তু চতুর্থ স্টেজে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এই বাংলাদেশের মানুষ কিন্তু একদিন মাদ্রাসা চালিয়ে দেওয়া শুরু করবে, মাদ্রাসা চালিয়ে দেবে। আপনি দেখবেন এই যে আপনি এক আন্দোলন করে যাচ্ছেন। আজকে আপনি যখন আমাকে বললেন, প্রিয় দর্শক আপনাদের একটা উদাহরণ দেয়, টিটু আজকে আমাকে যখন ফোন করে, সাইফুল বাতিল টিটু, এমন কিছু শব্দ আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি। সে বলেছে, ফরিদ ভাই, এই টিটু বলেছে আমাকে, ফরিদ ভাই আমি যদি আত্মহতি দেই, মানে সে যদি আত্মহত্যা করে এই দুঃখে ক্ষোভে, তাহলে ফরিদ ভাই আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন আপনারা। বুঝতে পারিনি কি বলতে চাই সে। তখন বললো যে আপনারা কি একটা 8 বছরের শিশুকে 4 জনের ধর্ষণ হয়েছে, দেখেন সে স্বাভাবিক প্রবণ হয়ে গেছে। আমি জানি, কারণ সেটা নিয়ে গবেষণা করে। কল্পনা করেন যে আপনার 8 বছর শিশুকে 4 জন মানুষ, 4 জন পশু, 4 জন মৌলবী এবং 4 জন কোরআনের পাখি মিলে ছোট্ট কোরআনের পাখিকে নিয়মিত ধর্ষণ করতেছে। তার পশ্চাৎ দেশে গুজ্জতারে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, আর আগে পেয়েছে, এইবার পাইলস হয়ে গেছে। আপনারা প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন যে সাইফুল বাতুল টিটু সহ্য করতে পারছে। সে আমাকে বলেছে, ফরিদ ভাই আমি যদি আত্মহত্যা করি, কত দুঃখে। তখনই আমার মনে পড়ে গেছে মিনার মাহমুদের কথা, সেই প্রখ্যাত আমাদের 90-এর আন্দোলনের প্রখ্যাত সাংবাদিক মিনার মাহমুদের কথা, যার হাত দিয়ে অনেক সাংবাদিক তৈরি হয়েছে। সেই মিনার মাহমুদের কথা মনে হয়েছে, যিনি সম্মানিত ছিলেন, আর্থিকভাবে সচ্ছল ছিলেন। বাংলাদেশে গিয়ে তিনি আত্মহত্যা করে 6 পাতার ডায়েরি লিখেছিলেন যে আমি এই দেশটা আমি চাইনি। বাংলাদেশে একটা মাত্র সাংবাদিক মিনার মাহমুদ, যে দেশের কষ্টে দুঃখে ব্যথা আত্মহত্যা করেছে। সাইফুল বাতুল টিটুর এই কথাটা আমি তখন সাথে সাথে তার কথা মনে হয়ে গেছে। এই লড়াই তো শুধু টিটু একা কেন করবে ভাই? এই লড়াই তো টিটুর একার নয়। টিটু একা এত বোঝা কিভাবে বহন করবে? এই যে লক্ষ লক্ষ শিশুদের বলাৎকার করা হচ্ছে, এখানে ভাই ইসলাম ধর্মকে অপমান করার জন্য নয়, ইসলাম বিদ্বেষ থেকে নয়, মুসলিম বিদ্বেষ থেকে নয়। এই যে শিশুদের মাসের পর মাস, বছর পর বছর সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসায় প্রতিদিন বলাৎকার হচ্ছে, শিক্ষক দ্বারা বলাৎকার হচ্ছে, তার সহপাঠী দ্বারা, সিনিয়র সহপাঠী দ্বারা বলাৎকার হচ্ছে, এমনকি কমিটির লোক দ্বারাও বলাৎকার হচ্ছে। আপনার কয়েকদিন আগে দেখেছি। তাহলে এটা কি টিটু একাই এত বড় বোঝাটা কেমনে সে বইবে? সে তো ওই সিনেমার, ওই কুলি সিনেমার সারে দুনিয়া কো বোঝ হামকো উঠা দো, এটা বললে তো ওটা সিনেমায় হয় ভাই। টিটু একা, আমাদের এই সাইফুল বাতিল টিটু একা কিভাবে এত বড় বোঝা নিয়ে লড়বে? আমি কথা দিলাম টিটু আজকে থেকে আপনাকে, আপনার বোঝার কিছু অংশ আমি নিলাম, নিয়মিত এটা কথা বলে যাব। আপনি হতাশ হবেন না, লড়াই করে যেতে হবে আপনাকে। লড়াই, আপনি ব্যক্তি জীবনে সৈনিক ছিলেন, সেনাবাহিনী চাকরি করতেন, বিশ্বাস করি আপনি দৃঢ় চেতা থাকবেন, যুদ্ধের ময়দানে আপনি হতাশ হবেন না। আমরা আছি আপনার সাথে, আমরা থাকবো, আর অনেকেই আপনার সাথে আছে। এই বোঝা আপনার একার নয়। এই যে মাদ্রাসায় শিশুদের উপরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের বলাৎকার ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা নিয়মিত আপনার সাথে আন্দোলন করে যাব। সব বিষয়ে আপনার সাথে আমরা পাশে থাকবো। শুধু আমরা না, আপনার সাথে আরো সহকারী আপনি পাবেন। প্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন, তারা দয়া করে এই মাদ্রাসার শিশু বলাৎকারের বিরুদ্ধে সোচ্চার হন। এটা তো শুধুমাত্র টিটুর একার যুদ্ধ নয়। এই যে শিশুরা ধর্ষণ হচ্ছে, এটা কি টিটুর সন্তান নয়?
এরা টিটুর ভাই নয়, তবুও আমি তার অনেক হৃদয় কাঁদে। আর ক্লান্ত, যাদের, আমি অনেক ক্লান্ত ফরিদ ভাই, আমি অনেক ক্লান্ত। যে আমি জানি, আমি জানি আপনি ক্লান্ত, আমাকে বলা হয়, পরিশ্রান্ত, অনেক হতাশ। ক্রেডিট দেওয়া হয় যে সাইফুল বাতেন টিটো একা এই কাজ করতেছে। ভাই, এই ক্রেডিটের গুষ্টি আমি চয়রস সুকার, আমার এই ক্রেডিটের দরকার নাই। ইতিহাসে আমার নাম Right, লেখার right. দরকার নাই, আপনারা এটা বন্ধ করে। জি জি জি, না, ইতিহাসে আপনার নাম উঠে গেছে, বাংলাদেশে মাদ্রাসার বলৎকারের প্রতিবাদকারী হিসেবে আপনার নাম উঠে গেছে। আমি জানি যে আপনি সেটা কামনা করেন না, আপনি চান এই নির্যাতন বন্ধ হলেই কেবল আপনি সফল হবেন, আমি জানি, তখন আপনি তৃপ্ত হবেন। আমরা আপনার পাশে আছি, থাকবো। এবার আমরা আসি যে স্বাধীন বাংলাদেশে আমেরিকার জাতীয় দিবস পালন করা হলো, স্বাধীনতা দিবস পালন করা হলো। এর আগে কিন্তু পাকিস্তানের স্বাধীনতা দিবসও পালন করা হয়েছে, আপনারা জানেন। এই স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি এবং এখনো দেখছি। তো আজকে যদি সেখানে আপনি ভারতের স্বাধীনতা দিবস পালন করতেন, বা আমি করতাম, বা আওয়ামী লীগ সরকার করত, তাহলে কিন্তু এতক্ষণ বলতো বাংলাদেশটা ভারত হয়ে গেছে। এই পাকিস্তানপন্থীরা যারা আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করলো, যারা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করলো, আপনার যেটা আপনি বলেন আমাদের পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তো দূরের কথা, কোনো মাঠে যদি এটা পালন করতাম আমরা, তাহলে বলতো ভারতের দালালেরা চলে এসেছে। অথচ এই বাংলাদেশে আমরা যদি রাশিয়ার স্বাধীনতা নিয়ে কথা বলতাম, তাহলে বলতো রাশিয়ার দালাল এসে গেছে, ভারতের দালাল এসে গেছে। কিন্তু আমরা আগামীতে পালন করবো, করে দেখে এদের প্রতিবাদ আমরা বিভিন্ন ভাবেই করবো। এই ব্যাপারে আমি বারবার বলে থাকি, অধ্যাপক এমেরিটাস অধ্যাপক, আমার পরম পূজনীয়, সম্মানিত, যার বই পড়ে আমি আলোকিত হয়েছি, যার বই পড়ে আমি বিপ্লবী হওয়ার রসদ জোগাড় করেছি, এবং আজকে যে আমি আমার যে স্পিরিট, কথা বলার শক্তি, সাহস, অনেকের অন্তত 10-12 জনের লেখকের অবদান রয়েছে, তার একজন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি একটা লেখায় বলেছিলেন যে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। তার সর্বশেষ প্রমাণ আমরা দেখতে পেলাম এই যে দক্ষিণ প্লাজায়। আপনি এটা ঠিকই বলেছেন যে আমেরিকার পরীক্ষিত বন্ধু বা জামাতের পরীক্ষিত বন্ধু আমেরিকা, কোনো সন্দেহ নেই, এটা সে সত্য বলেছে। যদি জামাতের কাজ হলো সারাদিন ঠাড়া পড়া, মিথ্যা কথা বলা। আপনি খেয়াল করেন, তারা আমেরিকাকে করিডোর দিলে আমেরিকা বন্ধু, চায়নাকে করিডোর দিলে চায়না বন্ধু, কিন্তু ভারতকে করিডোর দিলে সেটা আবার হলো গোলামি চুক্তি। কারণ কি? কারণ ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে। আপনি অবগত আছেন যে একটা ফাত্রা বুদ্ধিজীবী খালেদ, সে বলেছে যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের ষড়যন্ত্র। বাংলাদেশে আগে দুধের নহর বইতো, মদের নহর বইতো, মধুর নহর বইতো, সোনায় মোড়ানো ছিল নাকি বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান, সেটাকে ষড়যন্ত্র করে ভেঙে ফেলেছে। মানে এই দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৭২ সংবিধানের বিরুদ্ধে প্রতি মুহূর্তে মুহুর্মুহুর আক্রমণ চলতেছে। আমাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী বড় দল থাকতেও এই সমস্ত রাজনৈতিক ফাত্রামি আমাদের দেখতে হচ্ছে। এরা এদের প্রটেক্ট করতে পারতেছে না, এদের প্রতিরোধ করতে পারতেছে, অথচ লাখো লাখো কোটি কোটি তাদের সমর্থন কর্মী। আপনি নিশ্চিত থাকেন আমেরিকার সাথে কিন্তু ভারতের সম্পর্ক আবার উন্নত হবে, ডেভেলপ হবে। এমনকি আমি এই আন্দোলনের পতনের পরেও বলেছিলাম, আওয়ামী লীগ উচ্ছেদের পরে, যে আবারও কিন্তু ভারত এবং আওয়ামী লীগের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হবে। তখন দেখবেন এরা কত মিছিল করে, মিছিলের ঠেলায় কুলাবে না। দক্ষিণ প্লাজায় এই যে তারা স্বাধীনতা দিবস পালন করে, তারা কিন্তু একটা ফাঁদে পড়ে গেছে। ভবিষ্যতে যখন আমেরিকার বিরুদ্ধে মিছিল করবে, তখন জামাত কোন মুখে মিছিল করবে আমি তো বুঝতে পারতেছি না ভাই। তারা কিন্তু তার ফাঁদে তারাই পড়ে গেছে, বুঝতেই পারতেছেন। ঠিক যেমন মৌলবীরা বলৎকারের বিচার, বলৎকার হচ্ছে এটা স্বীকার না করে তারা যে তাদের ফাঁদে তারাই পড়তেছে, তাদের এই চরম উত্থান পতনের কারণ হবে, তেমনি জামাতের এই লম্বা লম্বা লেকচার যে পতনের কারণ। যখনই দেখবেন ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হয়ে যাবে, কালকেই দেখবেন বাইতুল মুকাররম গরম হয়ে যাবে, তখন খুব মিছিল করবে, মসজিদের মিম্বরে ফতোয়ার চোটে কোলাবেন। এখন কিন্তু ওই যে আপনি বললেন যে গিদরের গোস্ত এখন খাওয়াবে, কোনো সমস্যা নাই, গম তাও বেশি দামে আনলো, যায় হালাল জিনিস আনলো ইসলামের পরিভাষায়, কিন্তু গিদরের গোস্ত কেমনে হালাল করবে এটা তো বুঝলাম না ভাই। এই যে ভণ্ডামি, এই যে বাংলাদেশে ইসলামের রাজনীতি, বাংলাদেশে মুসলমানিত্ব, ইসলাম, এগুলো হচ্ছে ফাত্রামি। ওই দেখেন না কালেমার পতাকা নিয়ে ফাত্রামি করে একটা, এগুলো হচ্ছে ফাত্রামি। আমাদের সরিষাবাড়ি জামালপুরে কালেমার পতাকা উড়ায়, অথচ আমাদের সরিষাবাড়িতে সব গাঁজাখোর আফিম করে গিজ করে, এবং যারা এই কালেমার পতাকা উড়াইতেছে তাদের বাপ ভাই চাচা ভাগিনা, এমনকি তারাও এই ড্রাগের ব্যবসা করে, ফেন্সিডিল বেছে, হিরোইন বেছে, ইয়াবা বেছে,
আকাম কুকাম সবই করে, ক্রিকেট জুয়া তো খেলেই, এরা এবার কালের মাঠে পাতা করা, এটা হলো ফাত্রামি। তো বাংলাদেশে আমেরিকার বিরোধিতা তারা এই জন্য করতেছে না, কারণ ভারত আমাদের পক্ষে। ভারত কেন পক্ষে? আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে। কালকে যদি ভারত আবার আওয়ামী লীগকে তালাক দেয়, দেখবেন আবার এই জামাতির সব ভারতীয় হয়ে যায়, এটা আপনি জানেন? কালকে যদি শুধু আওয়ামী লীগের পক্ষ নেওয়া বাদ দিবে, কালকে বলবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবে শুধু ভারতেই কথা বলবে, আমাদের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক কোনো দলের সাথে নাই। এইটা দিলেই দেখবেন যে ভারত, এই জামাতিরা ভারতের বিরুদ্ধে মিছিল করবে না, আপনি নিশ্চিত থাকেন। এদের যত রাগ ওই মুক্তিযুদ্ধ, যদি তারা বলে কালকে যদি আবার, কালকে আপনি দেখেন ক্রিকেট খেলা মৌলবীরা কেন পছন্দ করে? কারণ তাদের যে আব্বা, অবৈধ আব্বা পাকিস্তান ক্রিকেট খেলে। কালকে যদি ক্রিকেট না খেলতো, এই ক্রিকেটকে বাংলাদেশে হারাম ফতোয়া দিত, মৌলবীরা খেলতেই দিত না, যে পাকিস্তানে খেলে। ইভেন কালকে যদি পাকিস্তানে পর্নোগ্রাফি সিনেমা বৈধতা দেয়, বাংলাদেশে মৌলবীরাও কব যে এটা তো হালাল, এটা হালাল। কেমনে করা যাবে? যে যৌনতা শেয়ার, এরা কাফেরে করছে, ওটা দেখা যাবো, দেখবেন এরা পর্নোগ্রাফি বৈধতা দিয়ে দিবে, মানে পাকিস্তান যাহা যাহা করিবে। দেখবেন এরা মুসলমানের জন্য এত দুঃখ কষ্ট, বেলুচিস্তানের মুসলমান বুঝি মুসলমান না? এই যে আফগানিস্তানে বোমা মারে, আফগানিস্তানে যে বোমা, তাদেরই দিল মে পাকিস্তান মগজ মে আফগানিস্তান, এই তাদের দিলের পাকিস্তান মগজের আফগানিস্তানে হামলা করে বাংলাদেশের মুসলমানদের প্রতিবাদ করতে দেখেন। বামপন্থীদেরও না, যে বামপন্থীরা আফগানিস্তানে মার্কিন হামলার জন্য হাইরে প্রতিবাদ, টু শব্দটি করেছে পাকিস্তান হামলা করার কারণে। না এই ভণ্ড বাম, না এই ভণ্ড মুসলমান। শুনেন, আপনি কি জানেন এই যে ইসলাম আমাদের বলে আমরা নাকি ইসলাম বিদ্বেষী, বলে আপনি ইসলাম বিদ্বেষী, আমি শেখ ফরিদ ইসলাম বিদ্বেষী, আসাদ নুর ইসলাম বিদ্বেষী, আসিফ মহিউদ্দিন ইসলাম বিদ্বেষী, তসলিমা নাসরিন নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলে, মানে এরা মনের মধ্যে জুয়েল, রায়হান জুয়েল বলে, মানে তারপরে কি আপনার মুফতি ইমরান বিন বশির বলে, মুফতি মাসুদ ইসলামের বিরুদ্ধে বলে। আরে ভাই, এরা ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো করেছে, ইসলামকে ঘৃণা করার জন্য আমাদের বক্তব্যের দরকার আছে কোনো? আপনি বলেন তো। এই যে 4-8 বছরের শিশুটাকে 4 জনে মিলে নিয়মিত বলাৎকার করতেছে, এখন এরা যদি উটের মতো মুখটা ঢেকে বালুর মধ্যে বসে থাকে যে কাল বৈশাখে ঝড় আর হবে না, এতে কি ঝড় ঠেকবে? মানুষকে এগুলো জানতেছে না। এই যে মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, ওই মসজিদের হুজুরেরা যত বড়ই প্রেস কনফারেন্স করুক, এটা আরো কি করলো, মানে ওই যে আমাদের জামালপুরের কথা সেই রে গুয়ে পাড়া দিল, মানুষ কনফারেন্স করে প্রমাণ করে দিল যে এরা হলো মসজিদের মাদ্রাসায় মসজিদের বলাৎকারীদের পক্ষে। এটা সারা পৃথিবীর মানুষকে বোকা মনে করে। মৌলভী সাহেবেরা এরা কি এতই বোকা মনে করে? এরা যে বোকা, এই বোকারা তা জানে না, বুঝতেছে না তারা। তো আপনি যেটা বলেন, ওই জামাতিরাও যে মৌলবীদের পক্ষে নিয়েছে, এই আমেরিকার পক্ষ নিয়েছে, এদের চরিত্রগুলো কিন্তু প্রকাশ হচ্ছে দিনে দিনে। এবং এগুলো দরকার ছিল 2024 সাল না আসলে 5ই আগস্ট আমরা কিন্তু এদের স্বরূপ চিনতে পারতাম না। এই বদমাইশ গুলো কিন্তু, এই জামাতের কিন্তু স্লোগান দিত, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছি তোদের দিন। আগে স্লোগান দিত রুশ ভারত দালালের হুঁশিয়ার সাবধান, তারপরে দিল রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন। এখন মার্কিন হয়ে গেছে আব্বা, না না পাকিস্তান এখন মার্কিন আব্বা, চাইনা জ্যাঠা, চীন খালু, ঠিক আছে? পাকিস্তান হলো খালু আর ভারত হলো গোলালু। তার সব জায়গায় মানে ভাত নাই পেটে ভারত, তেল নাই গাড়িতে ভারত, আবার গালি দিব ভারত, ভিসা চাই ভারত। মানে এই ব্যাপারে আমরা ওই যে সলিমুল্লাহ খানকেও সমালোচনা করি, তারপরে আহমদ সভাকেও সমালোচনা করি। কিন্তু আহমদ সভার ওই যে বাঙালি মুসলমানের মন, যেটা আপনি অডিওতে আনছিলেন, বাঙালি মুসলমানের মন মানে এটা কিন্তু সে অসাধারণ লিখছে, এটা কিন্তু অসাধারণ। আপনি বিশ্বাস করেন, আমি প্রতি মাসে একবার হলো তার আমি যেগুলো বেশি বেশি পড়ি, তার মধ্যে একটা হলো ওই প্রবন্ধটা মাসে একবার হলো আমি চোখ বুলাই, কারণ আমি জানি এটাই বাংলা। মানে আমার ধারণা বাঙালি মুসলমানের মান হচ্ছে আহমদ ছফার শ্রেষ্ঠ অর্জন, তার শ্রেষ্ঠ সৃষ্টি। আমার ধারণা তার যত লেখা আছে, আপনি দেখেন যখন আবুল ফজল জিয়ার মন্ত্রী সভায় চলে গেল, আপনি ওটা অডিও নিজেই আপনি করেছিলেন, মাথায় টুপি দিয়ে নাস্তিক আবুল ফজল, সে চলে গেল জিয়ার শিক্ষামন্ত্রী হতে। এই হচ্ছে বাঙালি মুসলমান। আমি অনেকেরই চিনি। এই যে জামাতের কিন্তু সবাই এখন কিন্তু মানুষ জানে জামাতের ধর্মটা হচ্ছে হাতিয়ার। জামাতের আপনি একটা জিনিস দেখবেন, আমি জানি আপনি এই কাজটা করেন, সেটি হচ্ছে নিউজ, মানে যা হয় তার আপনি নিউজ পড়ার থেকে বেশি মন্তব্য পড়েন। জামাতের এখন কোন নিউজ যদি কোথাও ছাপা হয়, আপনি নিচে দেখবেন যে কত ভাবে মানুষ লেখে মুনাফেক। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি মুনাফেক ভণ্ড ধর্মের ব্যবসায় বাটপার এগুলো লেগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু আপনাদেরকে একটু বিষয়টা বলি,
আপনারা একটু নিজেদের বুদ্ধি খাটাইয়া, বিবেচনা খাটাইয়া, মাথাটা একটু খাটাইয়া একটু জিনিস চিন্তা করেন। ইরানে খোমেনিকে হত্যা করেছে আমেরিকা, এই বিষয়ে আমরা নিশ্চিত, ইরান নিশ্চিত, আমেরিকা নিজে নিশ্চিত, আমরা সবাই নিশ্চিত। সেই খোমেনির জানাজা পড়তে গেছে কে? বাংলাদেশের মহান সংসদের মাননীয় স্পিকার। খুবই ভালো কথা, গেছে, চমৎকার বিষয়। সাথে কিছু ল্যাস ট্যাস নিয়ে গেছে। একই দিনে আমেরিকার জাতীয় দিবসে আমেরিকাকে বলছে জামায়াত ইসলাম যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। আবার কথা বুঝেন, আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। কাকে হত্যা করেছে আমেরিকা? আয়াতুল্লাহ আলী খোমেনিকে। তাকে হত্যা করেছে। আরেকটা এখানে একটু দেই, সংযুক্তি দেই। মজার বিষয় হলো আমেরিকা যে ইরানে হামলা করলো, ইসরায়েলের আমেরিকা, এবং তাদের যৌথ হামলাতে ইরানের টপ টু বটম এ টু জেড মারা যাইতেছে এবং আরো মারা পড়বে। মজার বিষয় হলো বাংলাদেশের জামাতে ইসলাম আসলে তো আমি মগা মওদুদের উম্মত বলি, এরা তো নবী মোহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মগা মওদুদের উম্মত আদতে। কিন্তু তাই এরা যে বিবৃতি দিয়েছে, মানে ওটা নিন্দা জানাইছে, সেখানে আমেরিকার নাম লেখা নেই। হ্যাঁ, এটা নিয়ে তো হয়েছে। বাংলাদেশের জনগণের সাথে কত বড় পাটপারি করলো মুসলমানের সাথে, এটা আর বলে না। আরো মজার বিষয় যে কালকে যখন আমি বললাম, তো আবারও বলি, কালকে মানে আজ না হোক কাল তো হবেই, আজ না হোক 1 মাস পরে, 1 মাস না হোক 1 বছর পরে এরা কিন্তু আবার ভারতের সাথে সুসম্পর্ক করবে। কারণ এই যে 18 কোটি মানুষের জন্য তো এই 55,000 বর্গ মাইলের জন্য তো লক্ষ লক্ষ বর্গ মাইলের দেশ এবং 150 কোটি মানুষের মার্কেট তো আমেরিকা হাতছাড়া করবে না। এত পাগল তো আমেরিকা না, মোটেই না। তাহলে আজ হোক কাল হোক তাদের একটা সমঝোতা হবেই, সেটা যে কোনো ভাবে হোক। তখন দেখবেন যে এই বাটপার গুলো, যারা আজকে বললো দক্ষিণ প্লাজায়, আমার যদি কথাটা রিপিট হচ্ছে কিন্তু মনে করিয়ে দেই, এই বাটপার গুলো দেখবেন তখন আবার আমেরিকার বিরুদ্ধে মিছিল। তখন বলবে কি, সব কাফের বন্ধু, সব কাফের ভাই ভাই, সব কাফের এক হয়ে গেছে, সব কাফের এক। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার, এদের দ্বিচারিতা দেখেন, এরা কিন্তু শিয়াদের কাফেরও মনে করে আবার। মানে বিষয়টা দেখেন, একদিকে দেখেন কত বড় বাটপার, একসাথে শিয়ারে কাফেরও মনে করে, আবার তার জানা যায় গেছে। আরো মজার বিষয় যে আমেরিকাকে শত্রু মনে করে, আবার বন্ধু মনে করে। আমেরিকা যে তার ওইখানে, আচ্ছা টিটু আপনাকে একটু কথা বলি, আপনার ভাতিজাকে যে মেরে ফেলবে, মানে আপনি তো দূরের কথা, আপনার সন্তান তো দূরের কথা, আপনার গ্রামে বরিশালে যে হামলা করবে, সে তো আমি দুশ্মন হিসেবে গ্রহণ করবো তাকে, আমি অবশ্যই, তাই না? কারণ আপনার সাথে আমার সুসম্পর্ক আছে। আপনি যদি, আমি কেন, যদি জামালপুরের কোনো একটা লোকের আপনার সামনে অপমান করে, আমি জানি আপনি আমার কারণে জামালপুরের মানুষের পক্ষ নেবেন, এই ব্যাপারটা কি হয়েছে দেখি, ঠিক কিনা? তাইলে সেই জায়গায় এরা নাকি ইরানের এত বড় বন্ধু, তাহলে আমেরিকা যে তাদের মেয়ের তক্তা বানাই দিল, সব গায়েব করে দিল, টু শব্দটি নাই, আমেরিকার নামটা পর্যন্ত নিতে সাহস নেই। ভাই কার কথা বলবো, যে আমেরিকার প্রেসিডেন্টের নামের মিল রেখে একটা মহিষের নাম রেখেছে, আপনি জানেন, সে মহিষটাকে কুরবানি দেওয়ার মুরদ নাই এই দেশের মানুষের। আবার এরা বলে আল্লাহ ছাড়া কারো দেখে ডরাই না, কিন্তু আসলে আমেরিকার দেখে ডরায়, ইসরায়েলের দেখে এমন ডরায় যে খোমেনির জানা যায়, খোমেনির পোলা আসে না। আপনি খেয়াল করেছেন ফাতরামি গুলো? আমাদের স্পিকার কিন্তু জানে যে শিয়ারা, বিশ্বাস করে শিয়ারা কাফের, যারা গেছে তারাও জানে শিয়ারা কাফের। আমি কালকে জামাতে এক লোকের ফোন দিয়েছিলাম, আমার একটা ভিডিও আসছিল খোমেনি নিয়ে, সে সমালোচনা করছে যে ভাই তাহলে কি আমরা জানাজাও যেতে দিবেন না আপনারা, আপনি কি কারো জানাজা জানাবে? হ্যাঁ যাই, আমি সবার জানাজায় যাই, শত্রু মিত্র অবশ্য, কেন যাবো, আমি শ্মশান ঘাটে যাই, কেন যাবো না, কিন্তু আমার স্ট্যান্ড কিন্তু বদলে না। অর্থাৎ আমি শত্রু জানাজায় গেছি, আমি বলেছি যে এটা আমার শত্রু, জেনেই গিয়েছি। হ্যাঁ, আমি জেনে বুঝে গিয়েছি। যেমন আমার প্রতিপক্ষ যাকে আমি পছন্দ করি না, তার বাবার জানাজায় গেছি, তার মায়ের জানাজা, তার জানাজা তো 2-1জনের, অদ্ভুত ব্যাপার, এরকম 2-1জন কম বয়সী তার যেমন আমি একজনকে পছন্দ করতাম না, আমাদের বয়সে মারা গেছে, আমি তার জানাজায় খুব কষ্ট হয়েছে আমার, মানসিক মানে তার স্মৃতিগুলো মনে পড়েছে, কিন্তু সে জানে আমি তাকে পছন্দ করি না, সে, এটা তো আলাদা বিষয়, কিন্তু তারা জানে আমরা প্রতিপক্ষ। তাহলে সেটা কি তুমি স্বীকার করেছো? তুমি কি স্বীকার করেছো ইরান কাফের, তারপরেও গেছো? তুমি কি স্বীকার করেছো আমেরিকা তাকে মেরেছে? স্বীকার করেনি। নাম নিতে, আমেরিকার নাম, ভাসুরের নাম নিতে পারে। আমি যে বললাম না,
ওই যে আবারও বলি, যেটা আমি বারবার উদাহরণ দিই, যে এমেরিটাস অধ্যাপক চিঙ্কুপামদের বাবা চিঙ্কুপামে আজম ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেছিলেন, সাপ সাপুরে যেমন, সাপ সাপুরে কিন্তু বিরোধ, কামড় দিলে কিন্তু মারা যাবে, কিন্তু সাপও জানে এই সাপুরে আমাকে খাওয়াবে, আর সাপুরে জানে এই সাপের কারণে তাবিজ বেচবো, আমি খাবো, আর সাপ জানে এই আমার যত একটু ঘোরাফেরা করুক, ঘুরুক, এমনি এমনি ঘুরাক, আমার কিন্তু সে মাছ খাওয়াবে। তাহলে সাপ আর সাপুরে দেখা যায় প্রতিপক্ষ, কিন্তু আসলে কিন্তু তারা বন্ধু। মানে এইখানে সাপুরে, হ্যাঁ, এটা উদাহরণ দিয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী। আমি বললাম যে আসলেই যারা পণ্ডিত ব্যক্তি, তার দর্শনের সাথে আমার বিরোধ থাকতে পারে, কিন্তু পণ্ডিত তো পণ্ডিতই, পণ্ডিত ব্যক্তি যারা, ব্যাপারটা এরকম যে যে ব্যক্তি কাফনের কাপড় বিক্রি করে, সে ওয়েট করে মানুষ মারা যাক, তাইলেই আমার ব্যবসা হবে। রাইট রাইট রাইট। জাতীয় সংসদকে আপনারা এত পবিত্র ভাবেন কেন? জাতীয় সংসদ সবচেয়ে অপবিত্র। এই রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্বের, সহযোগিতার যে যোগ্যতা, দক্ষতা, পারদর্শিতা দরকার, সেই যোগ্যতা আমি কারো মধ্যেই দেখি নাই, কোন সরকারের কূটনীতিকদের মধ্যেই দেখি নাই। তাই এদের ঘরে খালি দোষ চাপাবো কেন? এরা তো ওই ধারাবাহিকতায় চলছে, এবং আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক ভাবে মোকাবেলা করতে পারছি না। আলোচনা, আমাদের যে কাউন্টার পার্ট, তার সঙ্গে আমরা আলোচনা করে কোনো কিছুই অর্জন করতে পারছি না। তারা যা করুণা করছে, যেমন এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তি, এর ইংরেজিটা এরা বুঝেছে কিনা, ভাবার্থটা বুঝেছে কিনা, আমার তো সেটাই সন্দেহ। নইলে এটা তো দস্তখত করে কি করে? হ্যাঁ, নোবেল লরেটো অমুক তমুক বিশাল পণ্ডিত ব্যক্তি। আমি আপনার কাছে মানে এই মুহূর্তে যে বিষয়টা জানতে চাই, আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে যে ভূ রাজনীতির খেলা চলছে, সেই ভূ রাজনীতির খেলার জায়গা থেকে বাংলাদেশ আসলে এই মুহূর্তে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে অথবা সম্ভাবনার মধ্যে রয়েছে, আপনার কি মনে হয়? আমাদের এই এশিয়া মহাদেশকে, দক্ষিণ পূর্ব এশিয়াকে তসিল করে রেখেছে। তো সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত ঝুঁকির মধ্যে আছি। আর জীবনটাই তো ঝুঁকি, এবং রাষ্ট্রটা যদি সঠিকভাবে পরিচালন করা না যায়, সেটাকে আমি ঝুঁকি বলবো কেন, অযোগ্যতা বলবো। আমরা রাষ্ট্র বন্দোবস্তে আজও কিন্তু সঠিক পদ্ধতি গ্রহণ করতে পারিনি। রাষ্ট্র আর নাগরিকের একটা যে চুক্তি, সে চুক্তি কিন্তু রাষ্ট্র নাগরিকের সঙ্গে রক্ষা করছে না, বারবার চুক্তি ভঙ্গ হচ্ছে। তো রাষ্ট্র তো কোনো প্রাণ নেই, স্পন্দন নেই, অনুভব নেই। তাহলে রাষ্ট্র চালক যারা, এটা তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, তাদের ঝুঁকির মুখে। আমি দুঃখের সঙ্গে বলবো যে বাংলাদেশ রাষ্ট্রটির অভ্যুদয়ের পর থেকে আজ পর্যন্ত সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত, কোনো কোনো সময় পারিপার্শ্বিকতার কারণে, কোনো কোনো সময় রাষ্ট্রনায়কদের যোগ্যতা, দক্ষতা, বিশেষ করে শুধু রাষ্ট্রনায়ক হলে তো চলবে না, রাষ্ট্রের মূল কাঠামো যারা পরিচালনা করেন, সেই ভিত্তিমূলে যারা আমলা, সেই আমলাদের দেশপ্রেমিকতার অভাব। আমি এখানে স্পষ্ট করে বলতেছি, প্রত্যেকটা রাষ্ট্র নয়, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কথাটাই আগে ভাবে, ঠিক তেমনি একটা রাষ্ট্র তার নিজের স্বার্থেরটাই ভাববে। তাই আমাদের বৃহৎ প্রতিবেশী ভারত, আমাদের বৃহৎ কাছাকাছি প্রতিবেশী চীন, এদের যে স্বার্থের দ্বন্দ্ব, সেইখানে তো আমরা মাঝে মধ্যে পড়েই যাব। কিন্তু আমরা আমাদের স্বার্থ দেখতে কারোর কাছেই মাথা নত করবো না, কারোর সাথেই বৈরিতা করবো না। এই ক্ষেত্রে বঙ্গবন্ধুর ওই কথাটাই, 9 ফেব্রুয়ারি বোধহয় একটা দাসত্বের চুক্তি হয়েছে না আমেরিকার সঙ্গে, এইটার দায় আমি বর্তমান সরকারকে দেব কেন? এই দায়টা তার ঘাড়ে এসেছে। এটার একটা বিরূপ প্রতিক্রিয়া তো হবেই। যে ধরনের চুক্তি
হয়েছে, সেখানে আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অনেকখানি মর্যাদাহানি করা হয়েছে। সেটা নিয়ে এই সরকার চলতে শুরু করেছে। দেখা যাক, আজকে তো কিন্তু 4 সরকার তো মাস সেই সরকার। বর্তমান সরকার তো সেই চুক্তি থেকে বেরিয়েও আসছে না। ইভেন পার্লামেন্টেও এই চুক্তি নিয়ে কোনো আলোচনা এখনো পর্যন্ত হয়নি, বা এই ধরনের কোনো বিল উত্থাপিত হয়নি। সেদিক থেকে বর্তমান সরকারকে আমরা কতটুকু দায়মুক্ত রাখবো? ইউনূস সরকার করে গেছে, কিন্তু সেটি ধারাবাহিকতা তো এই সরকার বজায় রাখছে। এই ধরনের কূটনীতি কিন্তু প্রকাশ্য হয় না। প্রকাশ্যে যাই বলা হোক, ভেতরে ভেতরে আপনি হয়তো স্বীকার করবেন, আমি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জড়িত, তাই প্রকাশ্যে যে কথা বলা হয় ভেতরে কিন্তু তেমন না, চেষ্টা চলতে থাকে। আমি মনে করব যে এই সরকার, বর্তমান সরকার ওই দায়বদ্ধতার থেকে, বাংলাদেশের মর্যাদাহানিকর চুক্তির থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই কাজ করছে। আমি এটা আশা করছি। আর যদি কাজ না করে তাহলে তো দেখাই যাবে 1-1.5 বছরের মধ্যে। আমি এই সরকারকে 1-1.5 বছর সময় দিতে চাই। কেউ কেউ সময় আর দেওয়ার সময় নাই ভাবে, হ্যাঁ, তা তারা ভাবতেই পারে। তারা তো পাকিস্তান রক্ষা করার ভাবনা ভেবেছে, হ্যাঁ, তারা তো নারী ধর্ষণকে ধর্মমতে জায়েজ বলেছে, হ্যাঁ। তাই তারা কি ভাবছে সেটা না, আমি ভাবছি যে এদেরকে আমি একটা সম্মানজনক গ্রহণযোগ্য সময় দেব। অবশ্যই দেওয়া উচিত, কিন্তু এখনো পর্যন্ত যে অবস্থা, তাতে আমরা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি, তাদের অর্থনৈতিক অংশীদারিত্বের জায়গা থেকে আমরা আরো বড় ঋণ প্রত্যাশা করছি, নানান ধরনের সহযোগিতা আশা করছি। আপনি যে চুক্তিকে, মার্কিন চুক্তিকে দাসত্বমূলক চুক্তি বলে অভিহিত করলেন, এটি এখন সবাই বলছে, গবেষণা প্রতিষ্ঠানগুলোও বলছে, সিপিডি থেকে শুরু করে নানান ধরনের গবেষণা প্রতিষ্ঠান। তো দাসত্বমূলক চুক্তি যদি হয়ে থাকে, সেটি চীন কিভাবে নিচ্ছে, এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাসত্বের চুক্তি বা চীনের মানে বলয়ের মধ্যে চলে যাওয়া, এইগুলোকে কেন্দ্র করে ভারতের আচরণ কি হতে পারে? সবটাই বিপর্যয়কর হতে পারে, আবার সবটাই উত্তরানো যেতে পারে যদি আপনার যোগ্যতা থাকে, পারদর্শিতা থাকে, দক্ষতা থাকে, ঘটনার উপর আপনার নিয়ন্ত্রণ থাকে। আপনি যদি আপনার কোনো যোগ্যতা নাই, রাষ্ট্র পরিচালন ধ্যান ধারণা নাই, আন্তর্জাতিক বিষয়গুলির উপরে আপনার কোনো জ্ঞান নেই, আপনি এই ঘুর হাঙ্গাম করে চলছেন, তাহলে তো আপনি বিপদে পড়বেনই। আপনাকে কে বাঁচাবে? সেই জায়গা থেকে বর্তমান সরকারের মধ্যে এই পররাষ্ট্রনীতি বিষয়ক বা কূটনৈতিক জায়গা থেকে দক্ষতা কতটুকু আপনি দেখছেন? এইবার ভালো কথাটা বলেছে, বর্তমান সরকার হবে কেন? আমাকে যদি দেশবাসী অনুমতি দেয়, আমি বলবো তো যে এই রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্বের সহযোগিতার যে যোগ্যতা, দক্ষতা, পারদর্শিতা দরকার, সেই যোগ্যতা আমি কারো মধ্যেই দেখি নাই, কোন সরকারের কূটনীতিকদের মধ্যেই দেখি নাই। তাই এদের ঘাড়ে খালি দোষ চাপাবো কেন? এরা তো ওই ধারাবাহিকতায় চলছে, এবং আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক ভাবে মোকাবেলা করতে পারছি না। আলোচনা, আমাদের যে কাউন্টার পার্ট, তার সঙ্গে আমরা আলোচনা করে কোনো কিছুই অর্জন করতে পারছি না। তারা যা করুণা করছে, যেমন এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তি, এর ইংরেজিটা এরা বুঝেছে কিনা, ভাবার্থটা বুঝেছে কিনা, আমার তো সেটাই সন্দেহ। নাহলে এটাতে দস্তখত করে কি করে? হ্যাঁ, নোবেল লরেটো অমুক তমুক বিশাল পণ্ডিত ব্যক্তি বলে দাবি করে। ওই যে আমাদের দেশে বাঙ্গি বনে শিয়াল রাজা বলে, তো সেই রকমের আমরা অশিক্ষিত, আমরা সাধারণ, আমাদের জ্ঞানগম্যি কম, আমাদের সাথে খুব চালাকি চতুরতা করে, কিন্তু আন্তর্জাতিক মাঠে গিয়ে তারা কিন্তু 16 গোল খেয়ে আসে। বুঝছেন না? আমাদের ফুটবল টিমের অবস্থা যা, ক্রিকেট টিমের অবস্থা যা, আমাদের পররাষ্ট্রনীতি
আমাদের বাণিজ্য নীতি যারা প্রণয়ন করেন, আমাদের অর্থনীতি যারা প্রণয়ন করেন, তারা কিন্তু তাই আন্তর্জাতিক মাঠে তারা 16টা 20টা গোল খেয়ে যান। তাই আমরা সেইখানে পড়েছি। আমাদের সাম্প্রতিক সময় একটা বিষয় বেশ সমালোচিত হচ্ছে, বিতর্কিত হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে, সেটি হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হলো এবং সেই অনুষ্ঠানে মার্কিন একটা জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের দেশের সংসদ সদস্যদের কেউ কেউ, এবং এটিকে অনেকে লজ্জাজনক বলে অভিহিত করছেন, একেবারে আমাদের মানে দাসত্বমূলক যে মনোবৃত্তি সেটির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। অনেকের প্রতিবাদ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে কর্মসূচিও পালিত হয়েছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আমি এটাকে বিবেচনায় নিতে যাচ্ছি না। এটা কি ওদের 250 বছরের স্বাধীনতা দিবস, তাই না? 250 বছর পূর্তি, তাই তো? সেই পূর্তিতে আমরা দাসানুদাস যারা, যেমন ওসমান ফারুক বললেন না? হ্যাঁ, ডক্টর ওসমান ফারুক সভাপতিত্ব করেছেন। ওসমান ফারুক না? হ্যাঁ হ্যাঁ, ওসমান ফারুক কে? ডক্টর ওসমান সাহেবের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আইয়ুব মোনায়েমের সময়, এবং ও আমেরিকায় পড়ালেখা করেছে, এবং যখনই রাজনীতিতে জায়গা হয় না তখনই কিন্তু সে আমেরিকায় চলে যায়। সে আমেরিকান পন্থী, এতে কোনো তো আমি দেখি না লজ্জা। এখন অতিরিক্ত খাতির পাওয়ার জন্য এটা হয়তো করেছে। এটাকে যে খুব একটা গুরুত্ব দেওয়ার বিষয় তা না, এটাকে এত বড় করে দেখার কি? ভারত বাংলা মৈত্রী সমিতি, চীন বাংলা মৈত্রী সমিতি, এটাও যেমন ওটাও একটা তেমন। কিন্তু মজাটা হলো আমেরিকা বাংলা বা মার্কিন বাংলা মৈত্রী সমিতি কিন্তু কেউ প্রকাশ্যে বলতো না, এইবার এরা বলেছে, বুঝছেন না? কিন্তু এটা তো সংসদ সদস্যদের নিয়ে ককাস গঠিত হয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি, চীন বাংলাদেশ মৈত্রী সমিতি, এগুলো আছে, কিন্তু সংসদ সদস্যদের কেন্দ্র করে বাংলাদেশ পার্লামেন্টে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কীয় যে ককাস, এই ধরনের তো কোনো কমিটি এর আগে হয়নি। এটা হয়তো বোঝে নাই। আমি এটাকে খুব একটা না বুঝে অনেক কিছু আমরা করে ফেলি না। যেমন আপনি আমি ওই যে 28শে অগাস্ট বোধহয় গ্রেপ্তার হয়েছিলাম, তাই না? জি জি, 2025-এ। তো আপনারা কি জন্য গ্রেপ্তার হয়েছেন তা আমি বলবো না, কিন্তু আমি কিন্তু না বুঝেই গ্রেপ্তার হয়েছি। আমাকে আপনারা নিমন্ত্রণ করেছিলেন, হ্যাঁ, আমি দেখেছি যে স্বাধীনতার কথা বলছেন, মহান 71-এর কথা বলছেন, হ্যাঁ, সেই জন্য আমি আনন্দের সঙ্গে লাফিয়ে গিয়েছিলাম। তেমনি ওরা ওই রকম না বুঝে এগুলা করে ফেলছে কোথাও। এটাকে এত গুরুত্ব দেওয়ার দরকারটা কি? হ্যাঁ, আমি এটাকে গুরুত্ব দিই না। আমি ফারুক রাজনীতির কি? যখনই জনগণের স্বার্থ বিরোধী কোন শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই ফারুকের মতো লোকরা কোন সময় মন্ত্রী হয়, কোন সময় সংসদ সদস্য। আপনি লক্ষ্য করুন যে 1954 সালে যারা বিতাড়িত হয়েছিল নির্বাচনের ভোটে যুক্তফ্রন্টের কাছে, তারা কিন্তু আবার আইয়ুব খান যখন সামরিক শাসনে বিডি মেম্বারের নির্বাচন করে, তাদের পুনরুত্থান হয়েছিল। আবার 70-এ তারা বিতাড়িত হয়, 71-এর যুদ্ধে পরাজিত হয়, আবার 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসে ফিরে। কথাটা বুঝছেন না? এরা সেই দলের লোক। এদেরকে নিয়ে এত ভাববার দরকারটা কি? আপনি আমি সঠিক হই, মানুষ স্বাধীনতাটা কি, 71-এর মুক্তিযুদ্ধটা কি, সেইটাকে হৃদয়ে ধারণ করুক, হ্যাঁ, তাহলেই কিন্তু কোন বৈরী শক্তি এর মোকাবেলা করতে পারবে না। আমরা তো জনগণকে সাথে নিচ্ছি না। কিন্তু এটি যদি ব্যক্তিগত জায়গা থেকে হতো, ডক্টর ওসমান ফারুক ব্যক্তিগত জায়গা থেকে, পার্সোনাল রিলেশনশিপ থেকে এই ধরনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, বা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে কারো কারো ব্যক্তি ইচ্ছার জায়গা থেকে, তাহলে আপনি যদি বলছেন আমরা একমত পোষণ করতে পারতাম, কিন্তু এটা তো পুরো রাষ্ট্রীয় একটা সিদ্ধান্তের বিষয়। আমাকে যখন টানতে চান আমি ওখানে যাব না, জায়গাটা খুব আচ্ছা। পরিষ্কার করে বলে দিতে হবে। আমাকে যে পরিষ্কারটা শুনে, সেটা হলো জাতীয় সংসদকে আপনারা এত পবিত্র ভাবেন কেন? জাতীয় সংসদ সবচেয়ে অপবিত্র। সংবিধানে যত জনস্বার্থ বিরোধী, এগুলো তো সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের সম্মান প্রতিষ্ঠার জন্য নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান, অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি সাম্প্রতিক সময় হজ করেছেন। হজ থেকে ফিরে এসে মুখে দাড়ি রেখেছেন। এটা নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই। আমি প্রথম থেকে এটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না, বিভিন্ন কারণে। প্রথম হলো, সেনাবাহিনীর যে প্রধান, এই পদটি অত্যন্ত সেন্সিটিভ আমাদের দেশে। এটা ভয়ের কারণে নয় বা কোনো সংকোচের কারণে নয়, মূলত রাষ্ট্রীয় কিছু কিছু পদ পদবি রয়েছে যেগুলো সম্মান এবং মর্যাদা রক্ষা করতে হয়, স্পর্শ কাতরতা রক্ষা করতে হয়। এটা দেশের সেফটি এবং সিকিউরিটির জন্য। যেমন ধরেন প্রধান বিচারপতি, তারপরে সেনাপতি বা যে কোনো বিচারক, সেটা নিম্ন আদালতের একজন জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমি মনে করি তার সম্মান এবং হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতির যে সম্মান, সবার মধ্যে এই সম্মান রাখার যে বোধ সমপর্যায়ে থাকা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপর ধরুন আমাদের দেশে যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, দুর্নীতি দমন কমিশন, অডিটর অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট জেনারেল যিনি রয়েছেন সেই অফিসটি, তারপর ধরুন যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের যারা ভাইস চ্যান্সেলর রয়েছেন, অধ্যাপক রয়েছেন, তাদের প্রতি জাতির একটা মান সম্মান বোধ থাকা উচিত। আমি নিজে এই জিনিসগুলো মেনটেন করি এবং প্রাণান্ত চেষ্টা করি এই সকল বিষয় নিয়ে, অর্থাৎ এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে কোনো সমালোচনা না করার জন্য। আমি জানি যে এরা আওয়ামী লীগ করে অনেকে, এরা বিএনপি করে অনেকে, এরা অনেকে ঘুষ খায়, এরা অনেকে দুর্নীতি করে, এদের অনেকের আরও অনেক আজেবাজে অভ্যাস আছে। কিন্তু তারপরেও ব্যক্তিগতভাবে আমি আজকে এতদিন যাবত যে সোশ্যাল মিডিয়াতে আছি, পত্রপত্রিকায় লিখছি, আমি সবসময় সংযত আচরণ করি। তো সেই দিক থেকে জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে আমি যে কতবারই কথাবার্তা বলেছি, প্রাণান্ত চেষ্টা করেছি পজিটিভ কথা বলার জন্য, কখনো নেতিবাচক কথা গত 2 বছরে বলিনি। তো সেই ভদ্রলোক দাঁড়িয়ে রেখেছেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তিনি নামাজ যদি কোথাও হয়, বঙ্গভবনে কয়েকবার নামাজ পড়েছেন, সেই দৃশ্য সামনে এসছে, তিনি ইমামতি করেছেন। করতেই পারেন, লোকজন বলার চেষ্টা করছেন যে এটা কী ধরনের কথা, তাকে কি আমরা ইমামতি করার জন্য নিয়োগ দিয়েছি নাকি? তিনি সেনাপ্রধান, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করবেন। তার যদি এত ইমামতি পছন্দ হয়, ভালো কথা, থেকে বাইতুল মোকাররমে এসে সে খতিবগিরি করে নিতে পারে। এই লোকগুলো তো বলছে। তারপর আবার তিনি যখন দাঁড়িয়ে লিখেছেন, সবাই বলার চেষ্টা করছে, হায় হায় হায়, এ কী হলো? পুরো সেনাবাহিনীকে সে এখন ইসলামাইজেশনের দিকে নিয়ে গেল। কেউ কেউ জঙ্গিদের মদতদাতা বলার চেষ্টা করছে, কেউ তাকে আরও বাজে কথা বলার চেষ্টা করছে, অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক। কেউ হয়তো তার ব্যক্তিগত ছবিটাকে আরও বিকৃতি করে বলার চেষ্টা করছে, দেখো দেখো দেখো, আগে তো ভালো ছিল, দাঁড়িয়ে রাখার পর এখন কেমন দেখাচ্ছে, কীরকম দেখাচ্ছে। যে যার মতো করে, এখন ইন্টারনেটে তো আপনি যদি এআইকে বলেন যে আমি ওর এরকম একটা ছবি দেন, যে এই ছবিটাকে তুমি এমনভাবে এঁকে দাও যাকে দেখলে মানুষ রাগ হবে, যাকে দেখলে মানুষ গালি দেবে, বা তুমি এভাবে ছবি দেখে দাও যাকে দেখলে মানুষ সালাম দেবে, ওভাবে এআই আপনাকে একটা ছবি এঁকে দেবে। এরকম ছবিগুলো মানুষ পোস্ট করছে, অহরহ পোস্ট করছে। এর মধ্যে যারা ইসলামপন্থী রয়েছেন তারা ভীষণ রকম খুশি যে না, এইবারে প্রথম সত্যিকারতে আমরা একজন সেনাপ্রধান পেলাম যিনি আমাদের জন্য জিহাদে কুল্লিয়া এটি মানে পারফর্ম করতে পারবেন। জিহাদে কুল্লিয়া, একের সর্বোচ্চ জিহাদ। এই দেশটিকে
এই দেশের মানুষকে একেবারে ইসলামের যে পরিপূর্ণ স্বাদ, আহ্লাদ, টেস্ট, রুচি, অভিরুচি যা কিছু বোঝায়, এটা সম্ভবত জেনারেল ওয়াকরুজ্জামানের মাধ্যমেই সম্ভব। এদেশে তাদের যে একটা দীর্ঘদিন ইসলামী বিপ্লব বা তারা যেভাবে স্বপ্ন দেখে, যারা হুজুর আছেন, বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদি, মানে আমাদের দেশে ইসলামী যারা বক্তা রয়েছেন তাদের সবার মেন্টর। মানে ওনার সুর, তাল, লয়, ওনার যুক্তিকে কপি করেনি এরকম কোনো বক্তা বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখিনি। মানে বাংলা সাহিত্যে এখনো পর্যন্ত যেভাবে রবীন্দ্রনাথের প্রভাব, কোনো লেখক কবি কয়েকজন চেষ্টা করেছেন, বুদ্ধদেব বসু চেষ্টা করেছেন, সুকান্ত চেষ্টা করেছেন, তারপর যাকে বলা হয় আরও অনেকে, যেমন ধরুন সুনীল গঙ্গোপাধ্যায় চেষ্টা করেছেন, মাইকেল, মানে রবীন্দ্র যুগে যারা আছেন, কিন্তু তারপরেও ঘুরে ফিরে তারা রবীন্দ্রনাথের কথা বলেছেন, খুব লড়াই করেছেন যে না, আমরা ভুলেও রবীন্দ্রনাথের একটা ট্রু শব্দ উচ্চারণ করব না, কিন্তু নিজের অজান্তে তারা রবীন্দ্রনাথকে মানে অনুকরণ না করে পারেননি। একইভাবে আমাদের ওয়াজের ময়দানে বহু মানুষ আছে যারা দেলোয়ার হোসেন সাইদি, জামাতের যে চিন্তা চেতনা, এই জিনিসগুলোকে তারা অনুসরণ করেন না, অনেক ক্ষেত্রে ঘৃণা করেন। অনেক সময় তাদের মনে করেন যে দেলোয়ার হোসেন সাইদি এবং জামাত যে জিনিসগুলো প্রচারণা করে এগুলো অন ইসলামিক। কিন্তু তিনি যেভাবে মিলাদের টান দিচ্ছেন, যেভাবে সূরা তেলাওয়াত করছেন, যে সকল গল্প বলছেন, কাহিনী বলছেন, হাদিস বলছেন, ওইগুলোকে উপজীব্য করে সাইদি বিরোধী যারা আছে, একজন সিঙ্গেল লোক পাবেন না তাদের ওয়াজের মধ্যে, বক্তব্যের মধ্যে সাইদির সেই বক্তব্যগুলো নেই, সবার মধ্যে আছে। এই জন্য আমি আসলে বাংলাদেশের যেটাকে বলে ওয়াজ বলতে যা বোঝায় সবসময় এটাকে মনে করি একেবারে এখানে মাস্টার মাইন্ড বলেন, বটবৃক্ষ বলেন, ফাউন্ডেশন বলেন, সেটা সাইদি সাহেবের মাধ্যমে। তো সাইদি সাহেব যেটা বলে আসছেন যে সচিবালয়ে, সেক্রেটারিয়েটে এই মুসলমানের দেশে এমন সেক্রেটারি থাকবে যার মুখে থাকবে দাড়ি, নামাজে রক্ত হবে তিনি দাঁড়িয়ে যাবেন, ইমামতি করবেন, সবাই সচিবালয়ের সবাই তার পেছনে দাঁড়াবে, দুর্নীতি বন্ধ। মুসল্লিরা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দেশে কবে এরকম দিন আসবে। তিনি প্রচার করেছেন প্রধানমন্ত্রী হবেন সেই ব্যক্তি যিনি বাইতুল মাকরমের মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিবেন জাতির উদ্দেশ্যে, তিনি জুমার নামাজ পড়াবেন, জাস্ট লাইক হযরত উমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো। সবাই বললেন আল্লাহ তুমি কবুল করো, এরকম নেতা আমাদেরকে দান করো, আল্লাহ সাইদি সাহেব যদি এরকম প্রধানমন্ত্রী হতেন, এরকম সবাই স্বপ্ন দেখতেন। একই কথা তিনি বলতেন বঙ্গভবনে যে থাকবে তাকে ওইভাবে জামাতে ইমামতি করতে হবে। এই স্বপ্নটা ৮০-র দশক থেকে ব্যাপকভাবে মানুষের মধ্যে মানে গ্রথিত হয়েছে, বপিত হয়েছে, মানে গ্রন্থনা করা হয়েছে, উপস্থাপনা করা হয়েছে, এবং ওটা মানুষের মনে মস্তিষ্কে ঢুকে গেছে। ফলে কি হলো, আমরা যখন কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো সরকারি কর্মকর্তা, আমলা কারোর মধ্যেই ধর্ম কর্ম দেখি, মুহূর্তের মধ্যে আমরা তাকে খলিফা উমরের পর্যায়ে নিয়ে যাই, এবং সে যে তলে তলে ঘুষ খায়, দুর্নীতি করে, নারী কেলেঙ্কারি আছে, এই জিনিসগুলো আমরা ভাবতেই চাই না, আমরা ওর মধ্যেই সব কিছু দেখি। এইভাবে কিন্তু এই ৮০-র দশক, ৯০-র দশক পুরো সময়টা আসছে, এবং আমরা এই স্বপ্নকে লালন পালন করে আসছি। এবং সেই স্বপ্নের মধ্যে অল অন এ সাডেন যখন আমরা ইউনূস জামানাতে দেখলাম যে আমাদের দেশে একজন ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ তার মুখে দাঁড়িয়ে আছে, শেখ হাসিনার জামানাতে একজন ক্যাবিনেট সচিব তার মুখে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ, এ তো অনেক ভালো কথা। আবার যখন আমরা এই প্রথম আমাদের অনেক প্রধান বিচারপতি তারা পরিণত বয়সে দাড়ি রাখেন, তো ওটা নিয়ে আসলে কখনো আলোচনা হয়নি। বহু দাড়িওয়ালা প্রধান বিচারপতি ছিলেন, কিছু কিছু কতিপয় প্রধান বিচারপতি ছিলেন যাদের দাড়ি এত সুন্দরভাবে মানিয়েছে, বিশেষ করে বিচারপতি মোস্তফা কামাল, আব্বাসউদ্দিন সাহেবের ছেলে। ও মাই গড, মানে যেমনি শিক্ষা তেমনি দীক্ষা, তেমনি কথা, তেমনি চেহারা, সুরত, এবং তার সঙ্গে দাড়ি, এরকম অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রধান বিচারপতি আমি দেখিনি।
বিচারপতি রব ছিলেন, আব্দুর রব ছিল, জাস্টিস রব ছিলেন। অসাধারণ লেখাপড়া জানতেন। তো বিচারাঙ্গনে অনেকে দাঁড়িয়ে রেখেছেন। আবার এই যে এখন যে প্রধান বিচারপতি আছেন, ওনার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাবা জাস্টিস আব্দুর রহমান, তার মুখে দাঁড়িয়ে ছিল না। কিন্তু কোনো সেনা প্রধান এইভাবে দাঁড়িয়ে রেখেছেন ক্ষমতায় থাকা অবস্থায়, এটা আমরা দেখিনি। আবার ক্ষমতা থেকে যাওয়ার পর মৃত্যুর আগে দাঁড়িয়ে রেখেছেন, ওইরকম খুব কম ছবি মুখে আসে যে সাবেক সেনাপ্রধানরা দাঁড়িয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান যখন দাঁড়িয়ে রেখেছেন, এটা বাংলাদেশে ভীষণ রকম মানে যারা ইতিবাচক চিন্তা করেন দাঁড়িয়ে নিয়ে, ইসলাম নিয়ে, ইমতিহান নিয়ে, তাদের কাছে তিনি এখন রীতিমতো পীরে কামেল। তার মাধ্যমে মুক্তি, তার মাধ্যমেই বিরাট কিছু একটা হওয়ার সম্ভাবনা, এটা মাঠে ময়দানে হুজুরা প্রচার করা শুরু করে দিয়েছেন। এক বিখ্যাত মানে ইসলামী বক্তা, তিনি দেখলাম যে মোদিকে গালাগালি করছেন, তোমরা ভারতীয়দেরকে বলছেন তোমরা আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের দাড়ি নিয়ে কটূক্তি করো, তোমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে তোমাদেরকে লজ্জা লাগে না? পারলে মোদির দাড়ি নিয়ে কোনো কথা বলো। তোমাদের অনেক আর্মি জেনারেল আছে, ফুল জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ফুল জেনারেল, যারা শিখ সম্প্রদায়ভুক্ত, তাদের মুখে দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা চুল এবং চুল ঢেকে রাখার জন্য তারা পাগড়ি পরে, মুসলমানদের মতো করে তারা পাগড়ি পরে। কই, তাদেরকে তো তোমরা কিছু বলো না। আর আমাদের সেনা প্রধান দাঁড়িয়ে রাখছে, আর এটি নিয়ে তোমাদের এত জ্বলে কেন? এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। আর এই কথাগুলো যখন বলা হচ্ছে, এবং আপনি দেখবেন সেনাপ্রধান যখন দেশের বাইরে থেকে দাঁড়িয়ে রেখে বাংলাদেশে ঢুকলেন, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের সাদা পতাকা, কলেমা খচিত সাদা পতাকার বন্যা বয়ে গেল, ভীষণ রকম বন্যা বয়ে গেল। এরপর দেখবেন যে তার এই দাঁড়িয়ে রাখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সম্পর্কের যে একটা সমীকরণ, আমি অন্তত আই কন্ট্যাক্টে যতটা দেখেছি, ওটা আগের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে তাকে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। অন্যদিকে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা মিডিয়াগুলো, তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, বিশেষ করে বেশ কিছু ইউটিউবাররা নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন। কিন্তু ওয়াকারুজ্জামান বা সেনাপ্রধানের পক্ষ থেকে আসলে কোনো রকম প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। এরই মধ্যে পুলিশ আবার নতুন করে জঙ্গি ধরার যে অ্যাকশন, এটা শুরু করেছে। আর এটা তখনই শুরু করা হলো যখন একদিন পরে, যার একদিন আগে 4 তারিখে, জুলাই মাসের 4 তারিখে খুব মহা ধুমধাম করে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে আমেরিকার জাতীয় দিবস পালিত হলো। সেখানে আমেরিকান বাহিনী লেফট রাইট করলো, তাদের অর্কেস্ট্রা দল, সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনী অর্কেস্ট্রা দল সেখানে জাতীয় সঙ্গীত বাজালো। অনেকটা ছোট আকারে হলো গার্ড অব অনার দেওয়ার চেষ্টা করা হলো। ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি সেই গার্ড অব অনার গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সেই আমেরিকার বন্ধুত্ব, আমেরিকার শ্রেষ্ঠত্ব এবং আমেরিকার প্রয়োজনীয়তা নিয়ে বিশাল বিশাল বয়ান তৈরি করলেন। আর তার ঠিক 2 দিন পরে কি হলো, সঙ্গে সঙ্গে এই কি একটা নতুন সংগঠনের, তারা ওই কুম্ভ কেরাত শিখছিল, তাদেরকে গ্রেপ্তার করা হলো 15-16 জনকে, এবং এটা খুব একদম লাইমলাইটে চলে আসলো। তাহলে বোঝার চেষ্টা করুন যে পরিস্থিতি কোথায় চলে গেছে, এবং এইগুলো নিয়ে আলোচনা না করলে অনেকগুলো বিষয় অপূর্ণ থেকে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।